আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। আগামী মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই কথা জানানো হয়েছে। গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এর আগে সকালে এক র্যালি শেষে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হবে তা আজকের মধ্যেই জানানো হবে। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এক র্যালির আয়োজন করে। র্যালিটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন। এ সময় মাহফুজ আলম বলেন, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কোনোদিন যেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে না হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য, মানুষের মানবিক মর্যাদার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের ২০ বছর পর পর এই দেশে লড়াই করতে হয়। আমরা মনে করি এই সাইকেল বন্ধ করে ফেলা উচিত। আমাদেরকে এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না। জুলাই আন্দোলনে রায়েরবাজার বধ্যভূমিতে ১১৪ গণকবর তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। আবির আহমেদের রিপোর্ট। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়েরবাজার বধ্যভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি জানান, শহীদদের লাশ শনাক্তে কবর খোঁড়ার কথা। যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো এগুলো শনাক্ত করার ব্যবস্থা করব। খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নতুন নতুন তথ্য ও আইডিয়া দিয়ে সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে, আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। সংবিধান পরিবর্তন নির্বাচিত সরকার ছাড়া পৃথিবীর কোথাও কেউ কখনো করেনি বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। শনিবার সকালে রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর নীলক্ষেতে সাবেক মন্ত্রী বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে যারা করতে চায় তাদের গণতন্ত্র ও নির্বাচন বাধাগ্রস্ত করাই উদ্দেশ্য। নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মোটেই ঠিক হবে না। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এদিকে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানে শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত সদস্যরা সংবিধান পরিবর্তন করতে পারেন না।
সংস্কার প্রস্তাবে যে এতদিন মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে? দেখা যায় যে অধিকাংশই এটা চায় ওইটা চায়, সব বুঝাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটাকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। দিন শেষে আপনাকে যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, স্বৈরাচার কিন্তু বসে নাই। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে না দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং সংসদ গঠনের দাবি জানান নাহিদ ইসলাম। একই সাথে দাবি জানান জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখনও চলমান উল্লেখ করে তিনি জানান, আগামীকাল বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। এছাড়া জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণের কথাও জানান নাহিদ ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অপারেশনের নেতৃত্ব দেওয়া বিশেষজ্ঞ সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির। তিনি জানান, জামায়াতের আমির শারীরিকভাবে সুস্থ হলেও আগামী বেশ কয়েক ঘণ্টা তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আগামী 3 দিনের মধ্যে ডাক্তার শফিকুর রহমানকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডাক্তার শফিকুর রহমানের 2টি ধমনীতে মোট 4টি বাইপাস করা হয়েছে। চিকিৎসকরা জানান, জামায়াতের আমির দেশে চিকিৎসা গ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের অভ্যন্তরে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব। ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। এবং অ্যানেস্থেসিয়া এবং ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে 20% শুল্ক নিয়ে এখনই আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, এমন তথ্য জানিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, শুল্ক আরও কমাতে এখনও কিছু দেশ আলোচনা চলমান রেখেছে। দুপুরে রাজধানী উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় থাকা দেশগুলো শুল্ক কমাতে সক্ষম হলে বাংলাদেশ রফতানির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় বিজিএমইএর সভাপতি বাংলাদেশের সরকারকে শুল্ক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, রফতানিতে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে আলোচনার পাশাপাশি পোশাক শিল্পের প্রণোদনার সহায়তা অব্যাহত রাখতে হবে। এদিকে মার্কিন শুল্ক কমাতে বড় ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। ব্রডার সেন্সে এটা বায়াররাই বহন করবেন, এটাই আমাদের এই 20% নিয়ে অবশ্যই আমাদের স্বস্তির বিষয় আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী স্পষ্ট করে বলা আছে, কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান আছে। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।